রব বারবার বলছিল, মাম আপনি খুব মিষ্টি, খুব কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন? আমার মধ্যে কি খুঁত দেখলে? সৌরভ একটু হেসে বলল, মাম এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি বললাম, তাহলে আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে? আর যখন আমি মেঝেতে কিছু তুলছিলাম তখন? এত কথা শুনে সৌরভের মুখ বিবর্ণ হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, ম্যাম সরি, আমি আর তাকে কিছু বলার সুযোগ দিলাম না। তাকে আমার ঘরে নিয়ে গেলাম। আমার নাম পূজা। আমি ৩০ বছরের এক বিবাহিত মহিলা এবং বিয়ে হয়েছে ৫ বছর হল। আমাদের ১ বছরের একটি ছেলে রয়েছে। আমি এখনও আগের মতো আকর্ষণীয় দেখতে। সম্ভবত এই কারণেই অনেকেই আমার প্রতি আগ্রহী। বাইরে বেরোলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমার ভাগ্নি সৌরভের সাথেও কিছু এমন ঘটনা ঘটে যায়, যদিও আমি তাকে বোঝাই যে এটি সঠিক নয় এবং জানাজানি হলে সমস্যা হতে পারে, তবুও সে থামেনি। ফলে পরিস্থিতির চাপে শেষমেশ আমাকে তার কথা মানতে হয়। এরপর ১ মাস ধরে আমাদের মধ্যে যা ঘটে তা নিয়ে আরও কিছু কথা বলবো এই গল্পে। আমি এক সন্তানের মা হলেও আমার শরীরের যত্ন নিতাম, তাই সবাই বলে আমি নাকি আগের থেকেও সুন্দর আর আকর্ষণীয় হয়েছি। আমি শহরে করে থাকি এবং সবসময় ছোট পোশাক আর জিন্স পরতে ভালোবাসি। তারপরেও আমার স্বামী আবির আমাকে তেমন সময় দেন না, তাই নিজেকে খুব একাকী মনে করতাম। বন্ধুরা, আজকের গল্পটি খুব বিশেষ। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের শহরে একটি কাপড়ের দোকান রয়েছে, তাই আমি এবং আমার স্বামী আবির ২ বছর আগে গ্রাম ছেড়ে শহরে এসে বসবাস শুরু করেছি। এদিকে এবার আমার ভাগ্নি সৌরভ আমাদের বাড়িতে ছুটি কাটাতে এসেছে। সে ১০ম শ্রেণীতে পড়ে। স্কুল থেকে ১ মাসের ছুটি পেয়ে সে আমাদের কাছে এসে মজা করে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। সৌরভ যখন আমাদের বাড়িতে আসার জন্য বাসে পৌঁছায় তখন আমি নিজেই তাকে আনতে যাই, কারণ আমার স্বামী সবসময়ের মতো দোকানে ব্যস্ত ছিলেন। বাস স্টপে যাওয়ার সময় আমি জিন্স আর টি শার্ট পরেছিলাম, যা সৌরভের নজর কেড়ে নেয়। তখন আমাকে খুব সুন্দর লাগছিল। আমি মাঝে মধ্যে জিন্স আর টি শার্ট পরি। আমার স্বামী আবির এসব নিয়ে কিছু বলেন না। আমি কি পরলাম না পরলাম তাতে তার কোনো যা আসা নেই। সেদিন সৌরভ বাসস্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছিল। এখন আমি আপনাদের সৌরভ সম্পর্কে কিছু বলি। সে আমার ভাগ্নে এবং গ্রামে থাকে। দূর থেকে আমি সৌরভকে ডেকে উঠলাম, কিন্তু আমাকে জিন্সের পোশাকে দেখে প্রথমে চিনতে পারেনি। এদিক ওদিক তাকাতে লাগলো। আমি হাত নেড়ে ইশারা করলে সে আমার কাছে এলো। প্রথমে আমার পায়ের ছোঁয়া নিল। আমি তাকে আশীর্বাদ দিয়ে বললাম, কতবার করবে সৌরভ, আমি তো এত বুঝি নই। সৌরভ হেসে বলল, মাম আপনি তো এখনও ১৮ বছরের মেয়ের মতো দেখাচ্ছেন, চিনতে পারেনি। আপনি যদি সিঁদুর না পরতেন কেউ বলতেই পারত না আপনি এক সন্তানের মা। তার কথা শুনে আমি হেসে বললাম, যাও অনেক হয়েছে, আর মিথ্যে বলো না। তোমার মামা তো সবসময় বলে আমার আগের উজ্জ্বলতা নেই। সৌরভ বলল, সত্যি বলছি মাম, আপনি অনেক কিউট লাগছেন, আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। সৌরভের মুখ থেকে নিজের প্রশংসা শুনে আমি খুশি হচ্ছিলাম, কারণ আবির তো কখনো আমার প্রশংসা করে না। বাড়ি ফেরার পথে সারাটা সময় সৌরভ আমার সাথে কথায় মুশকুল ছিল। সে আমার হাত ধরে রেখেছিল। আমি বললাম, তুমি তো আর ছোট নও যে হারিয়ে যাবে। সৌরভ মজা করে বলল, হাত ধরলে কি আপনার হাত মলিন হয়ে যাবে নাকি? সৌরভের উচ্চতা আমার থেকে সামান্য কম ছিল। আর আমি সেদিন শাড়ি পরিনি, তাই একটু অস্বস্তি হচ্ছিল। বাড়িতে পৌঁছে সৌরভ গোসল ছেড়ে নিল। আমি তার জন্য চা আর নাস্তা তৈরি করলাম। আমরা একসাথে বসে চা খেলাম। এই সময় আমি সৌরভের কাছে তার মা ও পরিবারের খোঁজ খবর নিলাম এবং আবিরকে ফোন করে জানিয়ে দিলাম যে সৌরভ এসেছে। আমার ছেলে প্রীতম, যাকে আমরা আদর করে প্রীতম বলে ডাকি, তখনও ঘুমাচ্ছিল। গল্প করতে করতে আমি মজা করে সৌরভকে জিজ্ঞেস করলাম, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি এখনও সিঙ্গেল ঘুরছ? আমার মুখে এমন প্রশ্ন শুনে সৌরভ একটু লজ্জা পেল। আমি হাসতে হাসতে বললাম, বলেই ফেলো, এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো আর তোমার মাকে কিছু বলবো না। সৌরভ একটু হেসে বলল, আসলে একটা মেয়ে আছে, কিন্তু কিছু বলিনি। আমি মজা করে বললাম, ও তাহলে কিছু বলিনি। সৌরভ মজা করে বলল, ম্যাম কথা বলার দূর কি কথা। তার কথা শুনে আমি এত হাসলাম যে পেটে ব্যথা হয়ে গেল। গল্প করতে করতে বিকেল ৫টা বেজে গেল, বুঝতেই পারিনি। আমার ছেলে প্রীতম তখন ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই সৌরভ তার সাথে খেলতে লাগল
আর আমি বাড়ির কাজ করছিলাম। কিছুক্ষণ পর সৌরভ প্রীতমকে নিয়ে আমার কাছে এলো, কারণ সে কাঁদছিল। সৌরভ বলল, ম্যাম, অনেকক্ষণ ধরে শান্ত হচ্ছে না, আপনি একটু সামলান। আমি বুঝলাম সে হয়তো ক্ষুধার্ত, কারণ দুপুরে তাকে খাওয়ানো হয়নি, তাই রান্নাঘরে গিয়ে তাকে খাওয়াতে শুরু করলাম। এই সময় আমি লক্ষ্য করলাম সৌরভ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ ফেরাতেই সে সরে গেল। আমি মৃদু হেসে বললাম, কি হয়েছে সৌরভ, এতে লজ্জা পাওয়ার কি আছে? এরপর আমি বললাম, প্রীতমকে বিছানায় শুয়ে দাও, সে এখন অনেকক্ষণ ঘুমাবে। এরপর আমি সবার জন্য রাতের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। এতক্ষণে আবির দোকান থেকে বাড়ি ফিরল। সে রাতে গোসল করে বারান্দায় খেতে বসল। খাওয়া দাওয়া শেষে আবির আর সৌরভ কিছুক্ষণ গল্প করল, আর আমি রান্নাঘরে কাজ গুছিয়ে নিলাম। এরপর আবির ক্লান্ত হয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। আমি সৌরভের জন্য পাশের ঘরে বিছানা ঠিক করে দিলাম, কারণ বাইরে ঠান্ডা পড়তে শুরু করেছে। তারপর আমি নিজের ঘরে চলে গেলাম। ততক্ষণে আবির আমাদের ছেলে প্রীতমকে দোলনায় শুয়ে দিয়েছে এবং আমার অপেক্ষায় ছিল। কিন্তু যখন আমি চুল বেঁধে বিছানায় পৌঁছালাম, দেখলাম আবির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে আমার সৎ অনুভূতি ম্লান হয়ে গেল, কারণ গত কয়েকদিন ধরে আবির বেশ চিন্তিত ছিল। সম্ভবত দোকানের কাজ ভালোভাবে চলছিল না, তাই তাকে জাগালাম না, কারণ তার মানসিক চাপ বাড়াতে চাইনি। একটু মন খারাপ নিয়ে আমিও শুয়ে পড়লাম। কিন্তু তখন হঠাৎ মনে পড়ল যে আজ সৌরভ এসেছে। সময় কাটানোর জন্য তার ঘরের দিকে চলে গেলাম। গিয়ে দেখলাম সৌরভ বিছানায় শুয়ে সিনেমা দেখছে। আমাকে দেখে সে উঠে বসে বলল, মা, কি হয়েছে, আপনি এখনও ঘুমান? আমি হেসে বললাম, না কিছু না, ঘুম আসছে না, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। আমি বললাম, তোমার কাছে চলে এলাম। আচ্ছা, কি দেখছ? সৌরভ মুচকি হেসে বলল, কিছু না, ঘুম আসছে না, তাই সিনেমা চালিয়ে রেখেছি। আমি মজা করে বললাম, ও কেমন সিনেমা, কোনো বিশেষ সিনেমা তো দেখছ না? সে লজ্জা পেয়ে বলল, আরে না মা, আপনি এসব কি বলছেন? তখন আমি হাসতে হাসতে বললাম, কেন, হিন্দি রোমান্টিক সিনেমা তুমি দেখো না নাকি? সৌরভ বলল, হ্যাঁ, মাঝে মাঝে দেখি। এরপর সৌরভ মজা করে জানতে চাইল, মাম, আপনি কি দেখেন? আমি হেসে বললাম, আরে হ্যাঁ, আমিও তো তোমার মতোই মাঝে মাঝে দেখি। সে হাসতে হাসতে বলল, আপনি এত মজার কথা বলেন মাম, ইচ্ছে করে আপনার সাথে সারা রাত গল্প করতে। আমি হেসে বললাম, 1 মাস থাকলে দেখবে আমার কথা শুনতে শুনতে তোমারও বিরক্ত লাগবে, যেমন তোমার মামার হয়। তখন সৌরভ একটু অবাক হয়ে বলল, মাম যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আমি বললাম, বল সৌরভ, আমি কেন কিছু মনে করব? সৌরভ বলল, মামি যদি আপনার আশেপাশে আমার বয়সের কোনো মিষ্টি মেয়ে থাকে তাহলে আমার সাথে একটু আলাপ করিয়ে দেবেন, তাহলে আমার ছুটিগুলো ভালো কাটবে। আমি একটু মজা করে বললাম, ও ভালো তো, এত সহজ ভাবছ তুমি? সৌরভ বারবার বলছিল, মাম আপনি অনেক মিষ্টি, খুব কিউট। আমি মজা করে বললাম, তাহলে পাশের বাড়ির মেয়েদের নিয়ে ভাবছ কেন? আমার মধ্যে কি খুঁত দেখলে? সৌরভ একটু হেসে বলল, মাম এসব কি বলছেন, আপনার মাথা ঠিক আছে তো? আমি বললাম, তাহলে এটা কি বললে, কি মনে করছো আমি কিছু বুঝি না? আজ সকালে যখন আমি প্রীতমকে খাওয়াচ্ছিলাম তখন তুমি কি করছিলে? আর যখন আমি মেঝেতে কিছু তুলছিলাম তখন? এত কথা শুনে সৌরভের মুখ বিবর্ণ হয়ে গেল। সে লজ্জা পেয়ে বলল, ম্যাম সরি ম্যাম, আমি তো মজা করছিলাম। আমি হেসে বললাম, আরে সরি বলার কিছু নেই, তোমরা ছেলেরা ঠিক এরকমই, আগে গম্ভীর হয়ে কথা বলো, তারপর সরি বলে আমাদেরই অপ্রস্তুত করে দাও। তখন সৌরভ আমাকে খুশি করতে বলল, ম্যাম আপনি রেগে গেলে আরও সুন্দর লাগে। আমি একটু মজা করে বললাম, হোটে না, এখন অনেক হয়েছে, এবার ঘুমোতে যাও, আমাকেও সকালে উঠতে হবে। যখন আমি বেরোচ্ছিলাম সৌরভ আমার হাত ধরে বলল, মাম আমরা তো এখন বন্ধু, কবে আবার আপনার সাথে গল্প করতে পারবো? আমি হেসে বললাম, এত সহজে নয়, সময় হলে দেখা যাবে। তারপর হাসতে হাসতে নিজের ঘরে চলে এলাম। সকালে আমি একটু দেরি করে উঠলাম। ততক্ষণে আবির স্বামী বাইরে থেকে হাঁটাহাঁটি করে ফিরেছেন এবং সৌরভকেও নিয়ে এসেছেন। সৌরভের চোখেও তখনও ঘুমের ভাব ছিল। আমি আবিরকে বললাম, সৌরভকে এত সকাল সকাল ঘুম ভাঙালে কেন? দেখছ ওর চোখ এখনো লাল। আবির মুচকি হেসে বলল, আরে ছেলেরা সব ঠিক আছে, একটু মজাই তো করছিলাম। আবির বললেন, কিছু হবে না পূজা, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে, বলে চা খেতে বসলেন।
ততক্ষণে প্রীতম ঘুম থেকে উঠে গেছে, তাই আমি তাকে খাওয়াতে শুরু করলাম। এরপর আবির বলল, পূজা, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য দুপুরের খাবারটা বানিয়ে দাও। আজ সৌরভকে দোকানে নিয়ে যাব, সেও একটু দোকান দেখে আসুক। আবিরের মুখে সৌরভকে সাথে নিয়ে যাওয়ার কথা শুনে আমার সব আনন্দ মাটি হয়ে গেল। আমি বললাম, এত তাড়া হলো কেন? কালই তো এসেছে, ওকে একটু বিশ্রাম নিতে দাও। আবির বলল, এভাবে ঘরে বসে থাকলে ও বোর হয়ে যাবে, দোকানে গেলে মন ভালো থাকবে। আমি একটু রাগী গলায় বললাম, তাহলে আমার কি হবে? আমি তো প্রতিদিনই ঘরে বসে বোর হই। ভেবেছিলাম সৌরভ এসেছে, একটু ভালো সময় কাটবে, আর এখন তুমি ওকে নিয়ে যাচ্ছ। তুমি চলে যাবার পর বাড়িতে কথা বলার মতো কেউ থাকে না।